আসসালামু আলাইকুম, সকলকে শিক্ষাভিত্তিক চ্যানেলে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ষান্মাসিক মূল্যায়ন 2024-এর অষ্টম শ্রেণীর নমুনা একটি প্রশ্ন, বাংলা ও উত্তর। বাংলা প্রশ্নের নমুনা একটি প্রশ্ন আমরা তৈরি করেছি, সেই প্রশ্নটির উত্তর সহকারে আপনাদের মাঝে তুলে ধরব। তবে মনে রাখতে হবে এটি একটি নমুনা প্রশ্ন, তাই প্রশ্ন পড়ার পাশাপাশি বই পড়ার পাশাপাশি এটি অবশ্যই পড়বেন এবং আপনাদের এই রকম প্রশ্ন উত্তর আসতে পারে, তবে হুবহু নাও হতে পারে। তো চলুন আমরা শুরু করি। শুরু করার পূর্বে অবশ্যই একটি কথা বলে নিচ্ছি, আপনারা যারা প্রশ্নের সমাধানগুলো পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবেন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন। বেলটি বাজিয়ে দিলে এই সুবিধাটা আপনাদের হবে যে আমরা যখন নতুন কোনো আপডেট নিয়ে আসব, ভিডিও নিয়ে আসব, তখন সাথে সাথে আপনাকে নোটিফিকেশনে জানিয়ে দেওয়া হবে। প্রশ্ন 1, যেখানে একক কাজ কথা বলা হয়েছিল, এখানে প্রশ্নটা ছিল এরকম: তোমাদের বিদ্যালয় বা শ্রেণীকক্ষের কোনো একটি সমস্যা চিহ্নিত করো। এই সমস্যা দূর করার জন্য কার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে সেটি ঠিক করো। এই কাজে লিখিত যোগাযোগের প্রয়োজন হলে কিভাবে লিখবে তা আলোচনা করে লেখো। নিজের খাতায় লেখো। তো আমরা উত্তর আপনাদের জন্য সাজিয়েছি। উত্তরটি আমরা লিখেছি এরকম যে 10 জুলাই, এখানে যেদিন পরীক্ষা হবে সেদিনের তারিখটি অবশ্যই দেবেন, বরাবর প্রধান শিক্ষক এবং তোমাদের যে বিদ্যালয়ের নাম সেই বিদ্যালয়ের নাম লিখতে হবে এখানে, এবং উপজেলার নাম ও বাংলাদেশ। আমরা একটা স্যাম্পল তৈরি করেছি, যেখানে বিষয় থাকবে ক্লাসরুম পাঠাগার তৈরির জন্য অনুমতি ও অনুদানের আবেদন। এবং আমরা লিখেছিলাম মহোদয় ফুল, একটা বিদ্যালয়ের নাম দিয়েছি যেখানে লেখা আছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আমাদের ক্লাসরুমের ভিতরে আমরা একটি পাঠাগার তৈরি করতে চাই। ক্লাসরুমের ভিতরে একটি পাঠাগার থাকলে বিরতির সময় আমরা বিভিন্ন ধরনের বই পড়তে পারবো, যা আমাদের অনেকেরই পছন্দের কাজ। এবং পাঠাগার স্থাপনের জন্য আমাদের একটি বইয়ের সেলফের প্রয়োজন, যা শ্রেণীকক্ষের এক কোণায় রাখা হবে। এছাড়া এই সেলফে রাখার জন্য কিছু বই কেনারও প্রয়োজন। শ্রেণীকক্ষের তত্ত্বাবধানে আমরা এই পাঠাগার পরিচালিত করতে চাই। এছাড়া এটা আমি একটা ধারণা দিয়েছি, তোমরা এই ধারণার বাইরেও চাইলে লিখতে পারো। এজন্য আপনারা সদয় অনুমতি ও আর্থিক অনুদান কামনা করি, বিনীত অষ্টম শ্রেণীর শিক্ষাবিন্দু। তো এইভাবেই একটি নমুনা তৈরি করা হয়েছে। এবং দ্বিতীয়ত বলা হয়েছে যেখানে ছিল একক কাজ, যেখানে একক কাজ আমরা তুলে ধরেছি এখানে প্রশ্ন 2, যেখানে বলা হয়েছে তোমার নিজের অভিজ্ঞতায় থেকে একটি পরিস্থিতি উল্লেখ করো। ওই পরিস্থিতিতে তুমি কিভাবে তোমার উদ্দেশ্য, চিন্তা, অনুভূতির প্রকাশ করেছিলে সেটি লিখো। আর কিভাবে প্রকাশ করলে এই চিন্তা অনুভূতির প্রকাশ আরো ভালোভাবে হতে পারে বলে মনে হয় তার উত্তর লিখো। তো আমরা উত্তর সাজিয়েছি ঠিক এরকম পরিস্থিতি: 21শে বইমেলায় যাওয়া, বা তোমরা বিদ্যালয় থেকে যখন ট্যুরে যাই ওই ট্যুর সম্পর্কে লিখতে পারো। যোগাযোগের উদ্দেশ্য: অমর 21শে বইমেলায় গিয়েছিলাম আমার প্রিয় লেখক হুমায়ুন আহমেদের কিছু বই কিনতে আর পুরো মেলাটা ঘুরে দেখতে। যে ধরনের চিন্তা অনুভূতি প্রকাশ পেয়েছে এখানে, কি ধরনের চিন্তা অনুভূতি প্রকাশ পেয়েছে তার আমরা একটা সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছি। যেমন অমর 21শে বইমেলা যাওয়ায় নিয়ে আমি খুব উৎসাহিত ছিলাম, আমার খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল বই তো কিনবই, সেই সাথে অনেক পরিচিত লেখকের সাথে দেখা হবে। বিশেষ করে মোহাম্মদ জাফর ইকবাল এবং স্যার প্রতি বছর মেলায় আসেন, তার লেখা বৈজ্ঞানিক কাল্পনিক বই কিনবই, ইত্যাদি ইত্যাদি। তো এইভাবে আমরা একটি সাজিয়ে লিখেছি, তোমরা দেখে নিতে পারো। এবং আর যে উপায়ে যোগাযোগ করা যেত তাহলে অভিজ্ঞ কারো কাছ থেকে জেনে নেওয়া যেত যে কোনো স্টলে হুমায়ুন আহমেদের বই বেশি পাওয়া যায়, এবং তারপর মেলার তথ্য কেন্দ্র থেকে সেই স্টলের নম্বর জেনে নিয়ে সরাসরি সেখানে যাওয়া যেতে পারো। এইভাবেই আমরা সাজিয়েছি। এবং একক জোড়ায় কাজ, যেখানে প্রশ্ন 3-এ আমরা সাজিয়েছি জোড়ায় কাজ। যাত্রা গল্পের কোন চরিত্রে কি ধরনের চিন্তা ও আবেগ প্রকাশ পেয়েছে সেই সম্পর্কে জোড়ায় জোড়ায় লিখো, আলোচনা করে লিখো। তো এখানে উত্তর ছিল যাত্রা গল্পটি মুক্তিযুদ্ধের সময়ের সাধারণ মানুষের দুঃখ দুর্দশার চিন্তা তুলে ধরা হয়েছিল। এখানে লেখক কয়েকটি চরিত্রের মধ্য দিয়ে যুদ্ধকালীন চিন্তা ও আবেগের প্রকাশ ঘটিয়েছিল। তো এইভাবে আমরা সাজিয়েছি, তোমরা দেখে নিতে পারো রাখালের মায়ের মধ্য দিয়ে। এবং গল্পের অন্যতম একটি চরিত্র হলো রায়হান সাহেব, তিনি একজন ইউনিভার্সিটির প্রফেসর। তার মধ্যে উৎকণ্ঠা ও দিশেহারা হানাদার বাহিনীর প্রতি ঘৃণা প্রকাশ পেয়েছে। তো বন্ধুরা, এরপরে আমরা প্রশ্ন 4-এ চলে যাই। যেখানে বলা হয়েছিল একক কাজ: 7ই মার্চের ভাষণ শিরোনামের রচনাটিতে কি কি ধরনের প্রায়োগিক লেখা বলা যায়। তো এখানে 7ই মার্চের ভাষণে শিরোনামটিতে যে যে প্রায়োগিক লেখা বলা যায় তা হলো, যেমন এই মার্চের ভাষণ শিরোনামের রচনাটিতে প্রায়োগিক লেখার সাধারণ বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে। এই রচনার ঐতিহাসিক ঘটনা প্রবাহের বর্ণনা, বাস্তব অভিজ্ঞতা প্রস্তুত। এই ভাষণে বক্তা তার জীবনের দ্বারা উপলব্ধি করে অন্যায়ের প্রতিবাদ ও ন্যায্যতার দাবি করেছিলেন।
এই ভাষণে প্রেক্ষাপট ও উপস্থাপন রীতি সাধারণ গদ্য রচনা। এই রচনার লেখক ও বন্ধুর বাস্তব জীবনে ঘটে যাওয়া বিষয়ের প্রতিফলন ঘটেছে। এই রচনার কোনো বিষয়ে বক্তার অজানা মন করা নয়, সব সব ঐতিহাসিক ও বাস্তব সত্য। তো এখানে 7 মার্চে 7টা পয়েন্টে আমরা তুলে ধরেছি এবং একক কাজে ছিল 5 নম্বর, যেমন স্কুলের নবীন শিক্ষার্থীর বরণ বিষয়ের উপরে একটা লিখিত ভাষা বা বক্তৃতা, এখানে ভাষা হবে বা বক্তৃতা তৈরি করা। তো যেখানে উপস্থিতি নবীন বরণ উপস্থিতি সম্পর্কে আমরা লিখেছিলাম যে উপস্থিতি প্রথমে নবীন বরণ যারা করবে তাদেরকে শুভেচ্ছা গ্রহণ করুন। এরপরে হে নবীন বন্ধুদের সম্পর্কে কিছু একটা নিজের মতো করে লেখা, তোমরা চাইলে এই লেখাটাও লিখতে পারো অথবা নিজে একটি লেখা তৈরি করে নিতে পারো। এরপরে শিক্ষার্থী ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বক্তব্য তৈরি করা এবং হে সূর্য সৈনিকরা কিভাবে একটি বক্তব্য তৈরি করা, কয়েকটি পয়েন্ট আমরা তুলে ধরেছি। তারপরে ছিল আমাদের হে অগ্রনায়ক বন্ধুগণ, যাদেরকে বলা হয়েছে গতিময় ও অসীম সাহসী উল্লেখ করা হয়েছে, এবং নবীন শিক্ষার্থীরা সর্বশেষে দেখা যায় নবীন শিক্ষার্থীদেরকে নেওয়ার পরও আমরা বলেছিলাম অপূর্ণপত্র অভিযাত্রীরা, এরপরে হে জ্ঞান পিপাসু বন্ধুরা এবং নবাগত সাথীরা। তো এই ছিল আমাদের পয়েন্টগুলো। এই পয়েন্টগুলো তোমরা অবশ্যই দেখে নিতে পারো। এর বাইরে তোমরা যদি তোমাদের কোনো পয়েন্ট থাকে তা তোমরা এই যোগ করতে পারো। একক কাজ, যেখানে 6 নম্বর প্রশ্ন ছিল যোগাযোগের সময় আমরা আমাদের চিন্তা অনুভূতি ও চাহিদা কি সব সময় প্রকাশ করতে পারি, যার উত্তরে যোগাযোগের সময় এই ক্ষেত্রে আমাদের চিন্তা অনুভূতি প্রকাশ করতে পারি না। যেখানে দুইটি প্রধান কারণ উল্লেখ করেছিলাম, প্রথমত এবং দ্বিতীয়ত কারণগুলো, এবং যখন মৌখিকভাবে যোগাযোগ করি তখন বিস্তারিত আমি লিখেছি, চাইলে তোমরা অন্যভাবেও লিখতে পারো। তো এই ছিল আমাদের 8ম শ্রেণীর বাংলা এই নমুনা প্রশ্নের উত্তর। হুবহু এরকমও আসতে পারে অথবা এর ব্যতিক্রমও আসতে পারে, এটা এখন আমরা শিওর নয়। তো পরবর্তীতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আসবো, সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে। তবে হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ আমাদের যে ভিডিওগুলো দেওয়া হয় এই ভিডিওগুলো অবশ্যই তোমাদের আশা করি উপকারী